আমার ছোট বোন মুক্তা, তাকে বিবাহ দিছি দুমকি থানা শ্রীরামপুর ৮ নং ওয়ার্ড গাজীবাড়ি। বোনের বিবাহ দিছি আজকে প্রায় 5 বছর। ওখানে প্রথম বছর ভালো ছিল, তারপরে পরের বছর থেকে অনেক ঝামেলা, অনেক সমস্যা। সমস্যা বলতে মানে একই বাড়িতে থাকে, তার মা বাবা সমস্যা করে, ঝগড়া বিবাদ অনেক কিছু, অনেক বহুবার হয়েছে। হওয়ার পরে আমার বোনরে আমরা বাড়িতে নিয়ে এসে অনেকবার রাখছি। আমার বোনের একটা মেয়েও আছে ছোট, তাকে নিয়ে আমাদের বাড়িতে অনেকবারই সে ছিল, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস। কারণ আমার বোনাই এইতে ঢাকা হাতিয়া মনপুরা লাইনে লঞ্চে চাকরি করে, টেকনিশিয়ান দায়িত্বে। তাই ওখানে ঝামেলার পর আমার বোনের আমরা অনেক কিছু দিছি। আমার বোনের বিবাহ দেওয়ার পর আমরা অনেক মানে কিছুই দিছি, পরিপূর্ণভাবে সব কিছুই দিছি। তারপরে আমার বোনাই সিদ্ধান্ত নিয়েছে একটা বিল্ডিং করবে, যে ওই বাসা থাকলে ঝামেলা হয়, তো একটা বিল্ডিং করবে পাশের বাড়ি থেকে। সামনে একটা মসজিদের পাশে একতলা একটা ভবন করছে, ছাদ ঢালাই দিছে, পুরো কাজ কমপ্লিট না। তারপর আমাদেরকে কিছু টাকা পয়সা চাইছে। আমরা 2 ভাই বোন মিলে, আমার মেজো বোন আছে নাজমা আক্তার, সে চট্টগ্রামে থাকে, 2 ভাই বোনে মিলে আমরা 5,20,000 টাকা দিছি। বাসার কাজ কমপ্লিট হয় নাই, এর ভিতরে অনেকবার ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার ভিতরে আবারও বোন ফোন দিছে এই ঝামেলা। আমি বোনকে বললাম আমি অটো পাঠাই দিয়ে তুমি আইসে পারো। বোনে বলতেছে বাড়িতে কাজ চলে, এখন তুই এই অবস্থায় যাই তোর ভাইয়া আবার রাগারাগি করবে, তোর বাইরে তুই ফোন দে। বাইরে ফোন দিলাম, ভাইয়া এত কিছু দেওয়ার পরও আমার বোনের এত সমস্যা, এত কিছু কির জন্য? ভাই একটা বলতেছে যে ভাই আমি কি করবো, বাপ মা বলতে কথা, বাপ মারে কি করা যায়, তার জন্য তো বাড়ি থেকে নাই আলাদা বাড়ি করতেছি, বাড়িটা কমপ্লিট হইলে তারপরে ওখানে আইসা থাকবো, সব ঠিক হইয়া যাইবে। এই কথা বলার পরে বোনের বললাম ভাইয়া এই কথা বললো। তারপর আমি বোনের বললাম তুই আসবি, আমি নিতে আসবো? মনে বললাম না, আসা দরকার নেই, আমি থাকি, তোর ভাইয়া কিছুদিনের মধ্যে আসবে। আসার পরে পিছনে এক শুক্রবার গেল। এই শুক্রবারে ঘটনার পর পিছনে শুক্রবার গেছে, শুক্রবার আমি গেছিলাম। আমার বোন কিছু টাকা চাইছিল, মানে মিস্ত্রির বিল দেবে, ভাইয়া টাকা পায় নাই। আমি কিছু টাকা আর আমার বাইকনাদের জন্য খাবার সবকিছু নিয়ে গেছি। সেদিন ছিল শুক্রবার, আমি গেছি, যাই শুক্রবার নামাজও পড়তে পারিনি, সবকিছু দিয়ে এসে আমার বোন আমাকে খাবার খাইতে সাহায্য, আমি খাবারও খাইনি, আমি চলে এসেছি অটোতে। আসার পরে এই 2 দিন পর আমার ফোন দিচ্ছে যে এরকম ঘরে ঝামেলা, আমার শ্বশুর শাশুড়ি আবার ঝামেলা করে। তা কি লেগে এত ঝামেলা? ঝামেলা ওই বিল্ডিং করার থেকেই ঝামেলা। কারণ আমার যে বোনের সাথে কোনো ঝামেলা সেটা না, আজকে বিয়ার 5 বছর বয়স, তার সাথে ওরকম কোনো ঝামেলা আমরা দেখি না। তো ওই সমস্যা তো আমার ওই তালইমা, তারাই সমস্যাটা বেশি করে। তো তার ছেলে যে এরকম আলাদা বাড়ি করছে, সেই বাড়িতে চলে যাবে আমার বোনরে নিয়ে, এই সমস্যাটা তার নিয়ে, মানে এই সমস্যাটা নিয়ে আমার বোনরে অনেক অত্যাচার, অনেক কিছু। আমার তাহলে দীর্ঘদিন প্রায় তার গায়ে হাত দিছে, আমার মাও দিছে। তা দিছেন, ওখানে আমরা কি বলবো? তার শাশুড়ি শাশুড়ি হাত দিলে তো ওখানে আমরা কি বলতে পারি আর? তো এই কথা বলার পরে ভাইয়ের কাছে বারবার প্রশ্ন করছি, ভাই এই ঘটনা কি করে? এখন ভাই বলতেছে ভাই আমরা অল্প কয়টা দিন আপনি বোন একটু বুঝেই বলেন, আমরা চলে আসবো, তারপর সব ঠিক হয়ে যাবে না। এই কথা বলার পরে সেদিন ছিল বৃহস্পতিবার, যেদিন আমার বোনে মারা যায়, মেয়ের ঘটনা, সেদিন রাত্রে বৃহস্পতিবার আমার বোনের মেজো বোন চট্টগ্রাম থেকে তার ভিডিও কল দিছে, যা ভাই এই ঘটনা, এই বাড়িতে ঝামেলা অনেক, এই অবস্থা, তো কি হয়েছে? আমার শাশুড়ি এই কয় তোরে ওই বিল্ডিং ঘর করতেছে, বিল্ডিং ঘরে তোরে যাওয়া মহানে, তোরে বিল্ডিং ঘরে থাকা মহানে, দেখে আমি বাচ্চা থাকলে আমি শান্তি থাকতাম না, আমার পোলা নিয়ে তুই শান্তিতে থাকবি? এই কথা বলা, কথা অনেক কাটাকাটি হয়। তবে আমার তালই বলে যে তোরে মারলে কি হইবে, মানে কথা দৃষ্টিতে কি হয়েছে, কথা দৃষ্টিতে তোরে মারলে কিছু হইবে না। এই কথা বলার পরে তার হুমকি ধমকি একটা ঝাড়ু নিয়ে তারা কুইদে যায়। তারপর তাকে বাড়ি দিছে কিনা সেটা বলে নেই, বাড়ি দেয় নেই। তার না বলার কারণে বোন সবকিছু জানাইছি মেজো বোনের কাছে, মেজো বোন আর আমাদের কাছে জানায়নি রাত্রে। তার সকাল, সেদিন ছিল বৃহস্পতিবার রাত্রে ঘটনা। আর শুক্রবার দিন সকালে আমার বোনাই আমার ফোন দেয় ঢাকা থেকে, মাসুম তুমি কই? আমি কি বাসায় ভাইয়া। তখন বাজে অনুমান সকাল 8:30। তুমি তাড়াতাড়ি একটু রওনা দাও, মুক্ত অসুস্থ হয়ে পড়ছে। এই কথা বলছে, আর আমি এত সিরিয়াস হইনি, অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালে নিয়ে যাবে। তারপর আবার ফোন দিচ্ছে সিরিয়াস, তুমি একটু লইয়া যাও, মুক্ত অনেক অসুস্থ। তার সাথে সাথে আমার বড় বোন ছিল আমাদের বাসায় বেড়াইতে এসে, তার আর মায়ের একটা অটোতে আমি পাঠাই দিছি। পাঠাই দেওয়ার পর আমার বোনে আবার ফোন দিয়েছে, কই তুমি কোন পর্যন্ত গেছো? আমি কি ভাইয়া আমি তো যাই নাই, আমি মারে আর আফারে বড় আফারে পাঠাইছি, এখানে আমি সিরিয়াসলি তুমি যাও। এই কথা শোনার পর আমি আমাদের এখানে গাজী দোকানে জাহিদ নামে একটা মোটরসাইকেল, ওকে ফোন দিছি, ও আইসে বাড়িতে। আমি ব্রাশ করি নি, হাত মুখটা ধুই ওই অবস্থায় রওনা দিছি। দেওয়ার পর পথে যখন যাই, ওর মধ্যে আবার বোনাই ফোন দিচ্ছে, কোন পর্যন্ত? আমি কি ভাই আমি যাইতেছি, মায়াগর আগে পাঠাই দিছি, আমি যাইতে আছি। একথা বলার পর যখন আমি বগার ফেরিতে মোটরসাইকেল রাখছে, বগার ফেরি সাইডে দিছে, এই অবস্থা আমার বড় বেই ফোন দিছে, মাসুম তুমি কই? আমি কি বগা ফেরিতে। কয় আমাকে কপাল তো পুড়িয়ে গেছে, এই কথা বলছে। আর আমার ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তারপর ফোনটা কাইটে দিয়েছে। তারপরে মেজো ভাই ফোন দিছে, দেখে মাসুম তুই কই? আমি কি বগা ফেরিতে, আমি যাইতেছি, মায়াগর পাঠাইছি, আমি ওই দুমকি সদর হাসপাতালে বলে ভর্তি করাইছে, শুনছি সেখানে যাইতেছি। কয় ভাই তুই তাড়াতাড়ি যা, আমার বোন নাই, বোনের লাগে রাইতে ঝামেলা হয়েছে, আমার বোন আমার ভিডিও কলে এই কথা বলছে, তুই তাড়াতাড়ি যা, তুই আগে সদর হাসপাতালে যাওয়ার দরকার নেই, মায়ের যেমন আফাই গেছে, তুই আগে থানায় যা, দুমকি থানায় যা। আমি ওই এইতে বগা থেকে মোটরসাইকেল নিয়ে সরাসরি দুমকি থানায় যাই। থানায় যাই, দেখি ওখানে আমার স্বাস্থ্য বেরিয়া বসে রয়েছে। তা আমার প্রশ্ন এখানে যে আমার বোন যদি সাধারণভাবে মৃত হয়,
সাধারণভাবে যদি মারা যায় আল্লাহর পাকের ইচ্ছা, তারা তারা কেন থানায় যাইবে? প্রশ্ন এখানে এক। আর দ্বিতীয় কথা হলো, তারা সকালে বলছে বোন অসুস্থ, সাথে সাথে তারা সদর হাসপাতালে নিয়ে গেছে, সেখানে ওই মায়ের আফারে পাঠাইছে, তারা আইসা বলে যে ওখানে ডাক্তারে বলে এই রুগী মারা গেছে অনেক আগে। এই রুগী মারা গেছে অনেক আগে, এই ঘটনা শুনে সরকারি সদর হাসপাতালের ডাক্তার তারা তো রিস্ক নেবে না, তারা তার জন্য দুমকি থানায় ফোন দিছে। দুমকি থানা থেকে কি করছে, একটা মহিলা পুলিশ একটা দারোগা পাঠাইছে, সেখানে পাঠাইছে। পাঠানোর পরে আমি থানা থেকে হসপিটালে সদর হাসপাতালে আমি যাইনি, ওখানে বৈশা ওই নামছি। আর দেখি এই আমার এই চাচাতো বিয়াই এরা দারোগা নিয়ে মনে হয় রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে। পরে আমার তো কান্দার অবস্থায়, পরে বলে কি হয়েছে। আমি বলছি আমার বোনের এরকম খুন করা হয়েছে, তারা তো তুমি কি হাসপাতাল আপনি একটু চলেন। পরে গাড়ি থেকে দারোগা নামছে, নাইমে বলে কেরা জানি ফোন দিচ্ছে, দিয়ে বলে স্যার এই বিষয়টা তো যে মেয়ে মারা গেছে ভিকটিম সদর হাসপাতালে, সে তো তার বড় ভাই আইছে কানতে কানতে, এখন কি করা যায়, ওখানে তো এখন যাওয়া সম্ভব না। পরে আমার এই দারোগা সাহেব একটা রুমে নিয়ে গেছে, নিয়ে আমার সবকিছু জানছে কি হয়েছে সকাল থেকে কালকে রাইতেছে। জানার পরে ওই ভিডিওটা একটা স্যারের কাছে পাঠাইছে, স্যার এই বিষয়টা একটু আপনি ভালো করে লক্ষ্য করেন, আর আমরা কি ওই বাড়িতে এখন যাইতে পারবো? স্যারে বলছে আচ্ছা আমরা যাবো। কিছুক্ষণ পর ওসি স্যার নামছে, স্যার সালাম দিলাম, স্যার এই ঘটনা। স্যারে বলে আমরা ওই বাড়িতে যাবো। তো যাওয়ার কথা শুনে আমি মোটরসাইকেল নিয়ে এই বাড়িতে আগে গেছি, আমার বোন এই বাড়িতে। আধা ঘন্টা হয়ে গেছে, ওসি স্যারেরা আসে না, এই দুমকি থানা ওসি স্যারেরা আসে না। পরে আমি আবার এই মোটরসাইকেল নিয়ে রিটার্ন আবার ব্যাক করছি, আর হ্যাঁ গাড়ি নিয়ে হারা আইছে। আধা ঘন্টা পর আইসার পর দাঁড়াইয়া একটা অটোতে উঠছে, অটোতে উঠে এই বাড়িতে গেছে। তা এই বাড়িতে 3টা ঘর, তারা বাপ চাচা 3জন, আর পাশের অন্যান্য বাসা। ওসি স্যারে যাইয়া আর চাচার বাসা উঠাই কি রাইতে ঘরছে সেই সব কথা শুনিয়া সে আইসা পারছে, পাশের বাসায় কোনো তথ্য তারা নেই। ওসি স্যার আসলো থানায়, তাদের সাথে গাড়িতে ওসি স্যার আমার উঠাইলো, আসো থানায় লো। থানায় গেলাম, ওসি স্যার বলছি স্যার এটা কি করেছে, আমার বোনে তো খুন করাইছে, আমি এখানে একটা মামলা করতে চাই। ওসি স্যার উঠে বলছে না এখানে মামলা কেন করবা, তোমার বোন সাধারণভাবে মারা গেছে। আমি তো ওসি স্যার উঠে বললাম স্যার আপনি একজন আইনের লোক, আপনি কিভাবে বলছেন, আপনি তো ডাক্তার না যে আমার বোন সাধারণভাবে মারা গেল, কিভাবে সম্ভব, আপনি এটা কিভাবে সাধারণভাবে ভাববে নিলেন? পরে সে বলতেছে না সাধারণভাবেই না, এটা অন্য কিছু হইতে পারে। তা এখানে আমরা লাশ আনার ব্যবস্থা করি, আনার পর আমরা পোস্টমর্টমে পাঠাম। তারপর আমি স্যারের বারবার বলছি স্যার আমি এটা মামলা করবো, আমার বোনের হত্যা করা হয়েছে। কির জন্য? আমি দাউদ রাতে একটা ঘটনা করছে, সকালে শুনছি আমার বোনের হসপিটালে নেয়, এখানে ডাক্তার ঘোষণা দিচ্ছে আমার বোন মারা গেছে। তাই এখানে আমার দাউদ স্যার আমার বোনের হত্যা করা হয়েছে, এই সমস্যাটা অনেক বছর যাবত আমি একটা মামলা করতে চাই। ওসি স্যার আমার উপর রাগ হইয়া কি বলে, তুমি কি আমার আইন শিখাও, আমার স্যারে তুমি বসো। তাহলে আমি স্যার উঠে যাই, সে আমার উপরে ক্ষিপ্ত হইয়া মামলা নেই। তারপর কি করবে, এখন আমি একটা সাধারণ মানুষ, আমি আর কি করতে পারি? আমি ওখানে রয়েছি। পরে তারা কাগজপত্র লাগছে, আমার বোনের কি করবে, সদর হাসপাতাল থেকে আনাইবে। সদর হাসপাতাল থেকে তারা কেউ আনান, আমি অ্যাম্বুলেন্স পাঠাইছি, অ্যাম্বুলেন্স আনছে। আনার পর তারা এখন কি করবে, পটুয়াখালী পোস্টমর্টমে পাঠাবে। ওখানে কাগজপত্র লিখতে আছে, লেখার পরে যেখানে আমি মামলা করতে পারবো না, তাহলে আমার বোনের যেখানে খুন হয়েছে তা আমার পোস্টমর্টম তো প্রয়োজনই আছে। আমি বলার পর কাগজপত্র লিখতে আছে, লেখার পর অনেক সময় নিয়ে কাগজ লেখে, কাগজে সিল মারে না, কতবার আবার সিল মারে। আবার একজন পুলিশ এসে সে কাগজপত্র ব্যাগে ভরছে, বইয়া আবার ইউনিফর্ম পরা, আমি তো ভাত খাইনি, আবার যাইয়া ভাত খাইতে যায়। এবার কিছুক্ষণ পর আবার ওসি স্যারের রুমে যায়, সে আবার হের রুমে যায়, যাইয়া মানে অনেকক্ষণ সময় নিয়ে 2-2.5 ঘন্টা পর ওই লাশ তারপরে পটুয়াখালী মর্গে পাঠায়। ধরে তাকে বিয়ে দিছি, কিন্তু 5 বছর ধরে তার বিয়ে দেওয়ার সময় তাকে যৌতুক মানে যা একটা সংসারের যত মালামাল এটা যৌতুক হিসেবে এরকম টাকা পয়সা আমাদের সব কিছু দেওয়া হয়েছে, ফার্নিচার সহ এরকমভাবে। হ্যাঁ, এখন দেওয়ার পর তারপরও তার 5 বছর ধরে তার শ্বশুর শাশুড়ি তার সাথে অনেক নির্যাতন করতেছে, কিন্তু এটা আমার বোন জানায়, অনেকদিন ধরে জানাইতেছে। এটা যেহেতু প্রতিনিয়ত হইতেছে ঘটনাগুলা, কিন্তু আমার বোনকে বলছি যে বোন শ্বশুর শাশুড়ি যত টুকিটাকি হয় এটা মিটমেট করে না, এক জায়গায় হইলে হতেই পারে, এটা পরে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার বোন যখন বৃহস্পতিবার আমাকে জানায় যে এরকম মায়ের ধরে আমাকে হুমকি দিচ্ছে, এখন দেওয়ার পর আমি অত সিরিয়াসলি নিছি যে হতেই থাকে এটা প্রতিদিন। কিন্তু শুক্রবার দিনকে দেখি মানে তার দুমকি হসপিটালে তার লাশ আমাদেরকে জানায় যে আমার বোন নাই। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায় যে আমার বোনকে বিয়ের সময় এত কিছু দিয়ে, তারপর এখনও আমার ঘর উঠানোর সময় আমরা 5,20,000 টাকা দিছি আমার বোনের জামাইকে, যাতে আমার বোন একটু ভালো থাকে। কিন্তু এত কিছু দেওয়ার পরে আমার বোনের উপরে এই প্রভাবটা কেন ফেলতেছে, আর সে তার শ্বশুর শাশুড়ি কেন এই অত্যাচারগুলো এগুলো করলো? এখন আমার বোনকে অত্যাচার করে এখন আমার বোনকে মেরেই ফেলছে। আমি লাকি একটা, আমার বোন বিবাহ হওয়ার পর থেকে নির্যাতন চলতে আছে। তারপর থেকে আমার বোনকে তারা এই অসুস্থ উপলক্ষে আমার ভাইরে ফোন দিছে, দেওয়ার থেকে এরপরে আমার ভাই আমাকে
আমার মাকে ধমকি পাঠাইছে। গেছি, যাওয়ার থেকে যাই দেখে আমার বোন মৃত্যু অবস্থায়। তারপরে আমি যাই লাশ মানে কাপড়টা তুলছি, তুইলা তারপর যারা আমার বোনের সবকিছু মানে আমি তদন্ত করলাম। তদন্ত করার থেকে আমার বোনের ঠোঁটটা কালো, প্রচন্ড কালো, কান দিয়ে ব্লাড বের হয়েছে। তারপরে আমার বোনের এই ডান সাইডের এই যে মেরুদণ্ডের এই সাইডটা থেকে মানে কালো একটা অংশ, মানে দাগের পুরো কালো। পরে এবার আমি তারা জিজ্ঞেস করছি যে এই কালো দাগটা কিসের, তারা বলতে আছে যে এটা মানুষ মারা গেলে এই দাগটা হয়। পরে আমি বলছি যে স্কিনের কালার সব ঠিক আছে, ওই জায়গাটা কেন এরকম কালো হয়ে গেছে। আমার এই কথাটা বলছে, বলার থেকে তারপরে এরা আমাকে মানে সবই ঠিক করে মানে সরাই টরাই ফেলাইছে, বোনেরা মেরে ফেলেছে, হত্যা করছে। আমরা এদের বিচার আমরা সুস্থভাবে চাই ভাই। আমার ফুফাতো বোনের বিগত দিনে যে একাধিকভাবে তার শ্বশুরের নির্যাতন করছে, এগুলো আমরা ওইভাবে আমলে নিইনি। ঠিক আছে, এগুলো পারিবারিক কলহে তাদের নিজেদের ব্যাপার। কিন্তু ঘটনা ঘটার আগের দিন বৃহস্পতিবার রাত্রে যখন ওকে ফোন দিয়ে ওর বোনকে এই কথা বলা হয়েছে, সে কথার ভিত্তিতে এবং ওর শরীরে যে স্পট পাইছি, এ কথার ভিত্তিতে আমাদের যে ওকে রাত্রি মেরে ফেলাইয়া সকালবেলা ওরা নাটক সাজানোর জন্য এটা স্ট্রোক করছে, এই জন্য এরা হসপিটালে নিয়ে এরা স্ট্রোকের নাটক সাজাইছে। এবং আমরা পুলিশকে বলার পর পুলিশ এ ব্যাপারে যে তারা বলতেছে তাদের সুরে সুর মিলিয়া যে হ্যাঁ এটা স্বাভাবিক মৃত্যু। একটা লোকের কান থেকে ব্লাড পড়তেছে, শরীরের বিভিন্ন অংশে দাগ, এবং ওসিও এই সুরের সাথে সুর মিলিয়া কীভাবে বলে যে এটা স্বাভাবিক মৃত্যু বা স্ট্রোক করছে। তারপর আমরা বলছি একটা মামলা নিয়ে রাখেন তাদের বিরুদ্ধে, যেহেতু কালকে রাত্রে আমাদের কাছে ফোন দিয়ে এই কথা বলছে মুক্তা, ওকে মাইরিয়ে ফেলার হুমকি দিয়েছে, আপনারা একটা মামলাই করেন, উজু করেন। তারপরে আপনারা তদন্ত করে যদি দেখেন যে না এই যেটা তদন্তে আসে সেটাই করে, না এটা ওসি করবে না।